আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে বেনামে থাকা বিপুল সম্পদের খোঁজে এবার উঠে এসেছে গাজীপুরের নাম। কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত বেতুয়াটেক গ্রামে সাবেক পুলিশ প্রধানের স্ত্রী ও সন্তানদের নামে প্রায় ৫০ বিঘা জমি সন্ধান মিলেছে। অভিযোগ উঠেছে বেনজির রেবের ডিজি ও পরে আইজিপি থাকার সময় প্রভাবশালী দালাল চক্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কৃষকদের এ জমি বিক্রি করতে বাধ্য করতেন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। বেনজির আহমেদ তখন র্যাবের মহাপরিচালক। শক্তিশালী দালাল চক্রের মাধ্যমে শুরু করেন কৃষকদের জমি বাগিয়ে নেওয়ার প্রক্রিয়া। আইজিপি হওয়ার পর ক্ষমতার দাপট ও ভয়ভীতি দেখিয়ে পানির দরে এই জমি বিক্রি করতে বাধ্য করেন। জায়গাটা সাইডে মুদ্রা ভালো ভালো লাগব, আমার জায়গাটা বলে আমি ভাই নিব গা, পরে আমি সেই ডরে জায়গাটাকে আমি বেচছি। আমি কি করবো? গাজীপুরের কালীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল বেতুয়াটেক গ্রাম ঢাকার খুব কাছাকাছি হওয়ায় ও যাতায়াত ব্যবস্থা ভালো থাকার কারণে এই অঞ্চলের ফসলি জমির উপর নজর পড়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের। বেনজির স্যারের একটা কর্মচারী ছাড়ছে, হেরা নিচে নেওয়ার পরে জায়গা যে রেট করে সেই রেট পরে দেয় নাই, হেরা বল নেয় না। এরপর তো পুলিশ আইছে, পুলিশে আমাকে ওই যে বলি চলি বাইতাম তুলেছে বাইরেইয়া। এই দেশের বড় নেতা ওই যে আলমগীর সাহেব, হাই আমাকে বলি তুলেই তো কোনটা নিত গা নিয়ে হাসা ভাঙ্গি হালাইতো। ভয়ে দীর্ঘদিন মুখ না খুললেও দুবাইয়ে বেনজির আহমেদ গ্রেপ্তার হওয়ার পর নিজেদের অসহায়ত্বের কথা জানায় ভুক্তভোগীরা। কাওলা হয় নাই, নেয়ও নাই, কেউ কদ্দুর নিচে কদ্দুর রয়েছে, টাকা পয়সাও রয়েছে। বেনজির আহমেদের পরিবারের জমির বিষয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। ভূমি প্রশাসনের সাথে যারা জড়িত আছে তাদেরকে বলেছি ভালোভাবে খোঁজখবর নেওয়ার জন্য, এবং যদি সত্যি সত্যি সেরকম সম্পত্তি থেকে থাকে আমরা সরকারের অ্যাপ্রোপ্রিয়েট যে অথরিটি আছে তাদেরকে আমরা চিঠির মাধ্যমে জানাবো। ক্ষমতার অপব্যবহার করে নেয়া কৃষি জমি যেন প্রকৃত মালিকরা ফেরত পায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও দুর্বলতা রাষ্ট্রীয় সম্পদের বড় ধরনের অপচয়ের কারণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। রাজধানীর ধানমন্ডিতে পিপিআরসি কার্যালয়ে ওয়াশ পোস্ট বাজেট মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। সুপেয় পানি, স্যানিটেশন আর স্বাস্থ্যবিধি, এই নিয়ে ওয়াশ খাতটি সরকারের একাধিক মন্ত্রণালয় আর সংস্থা এই খাতের সাথে যুক্ত থাকে। সামগ্রিকভাবে নতুন অর্থবছরে এ খাতে বরাদ্দ হয়েছে ১৩,৬১৮ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে চাইতে যা ২৫% বেশি। তবে এই বরাদ্দ বেড়েছে মূলত ওয়াসার বরাদ্দ বাড়ায়। ঢাকা ওয়াসাকেই দেওয়া হচ্ছে বরাদ্দের ৭৫%। বিশেষজ্ঞদের উদ্বেগ, সুপেয় পানি আর স্যানিটেশনে পিছিয়ে থাকা হাওড় আর চরাঞ্চলের মানুষের জন্য আলাদা কোনো বরাদ্দ দেওয়া হয়নি। সিগনিফিক্যান্ট আরবান রুরাল ডিসপ্যারিটি আছে। ৪টা ওয়াসাই কিন্তু সর্বোচ্চ ওয়াশ বরাদ্দ পেয়েছে। বুধবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির এই আয়োজন ওয়াশ খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে। সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, বিচ্ছিন্ন কর্মসূচি হিসেবে না দেখে ওয়াশ খাতকে দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে বিবেচনা করা উচিত। কেউ বেশি পাচ্ছে, কেউ কম পাচ্ছে, এগুলোর একটা ব্যাখ্যা যদি থাকতো যে একটা যৌক্তিক কারণ আছে, মানে এখানে হচ্ছে যে জোর করে নয়, মানে তদবিরটা জোরালোভাবে করতে পারে তাদের কাছে আসছে, অথবা ওই যে বললাম লং রানিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। বাজেটে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ নিয়ে হইচই থাকলেও সময় মতো প্রকল্প বাস্তবায়নে দুর্বলতার সমালোচনা করেন তিনি। আমরা দুর্নীতি নিয়ে সবসময় আলোচনা করি, দুর্নীতি তো একটা বিষয় আছে, পারফরমেন্স ফেলিয়ারটাকে ইকুয়ালি গুরুত্ব দিয়ে আমাদের আনতে হবে। কারণ আমি দুর্নীতি করলাম না, কিন্তু 5 বছর আরও পারফরমেন্স ফেলিয়ারের কারণে বাড়লো, ঘুরে ফিরে সরকারের উপর বোঝাটা কিন্তু একই। সরকারের খাল খনন কর্মসূচিকে একটি ইতিবাচক উদ্যোগ উল্লেখ করে ডক্টর হোসেন জিল্লুর এই কর্মসূচিকে বৃহত্তর পানি ব্যবস্থাপনার কৌশলের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। আমরা ওই বিদেশি কনসালটেন্ট এখানে দরকার নেই। সাদাত হাবিবি সেতু, ২১শে টেলিভিশন, ঢাকা। ইনোভেশনের উপর গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি, এবং এই সাথে রাজস্ব আয় বিবেচনায় নিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে আরও বরাদ্দ দেয়া প্রয়োজন বলে মনে করে সিপিডি।
পরিবহন, কৃষি ও আবাসিক সহ সব খাতের জন্যই ভবিষ্যতে 50,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে বলেও জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ। সেক্ষেত্রে বাজেটে কোনো প্রক্ষেপণ না থাকায় হতাশা ব্যক্ত করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। আদিত্য মামুনের রিপোর্ট। বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ ও দীর্ঘমেয়াদে খাতটির অগ্রাধিকার নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সেমিনার। সিপিডি বলছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় 37,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তা গত বছরের তুলনায় সামান্য। এই খাতে মোট বাজেটের অংশ কমে দাঁড়িয়েছে প্রায় 1.85%। গ্রিড আধুনিকায়ন ও বিতরণ ব্যবস্থায় স্মার্ট মিটারিংয়ে অগ্রগতি লক্ষ্য করা গেলেও অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প পর্যাপ্ত অর্থ না থাকায় বিলম্বের ঝুঁকিতে পড়েছে। সরকার বলছে যে তারা ভর্তুকি কমাবে। প্রশ্ন হচ্ছে ভর্তুকি কমানোর তো কোনো দিক নির্দেশনা আমাদের কোনো ডকুমেন্ট আমরা দেখলাম না। তাহলে কি সরকার বিদ্যুতের দাম আবার বাড়িয়ে সে ভর্তুকি কমানোর কথা চিন্তা করছে? সিপিডি মনে করে জ্বালানি খাতে বড় ধরনের আমদানি নির্ভরতা রয়ে গেছে। এলএনজি ও কয়লার উপর কর সুবিধা অব্যাহত থাকায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমার পরিবর্তে তা উৎসাহিত হওয়ার আশঙ্কাও দেখা যাচ্ছে। জ্বালানির অ্যাডাপ্টেশনকে পজিটিভলি সাপোর্ট করবে কিনা, যে কারণে প্রথম প্রশ্ন হওয়া উচিত এই বাজেটে কি নবায়নযোগ্য জ্বালানির জন্য যথেষ্ট পরিমাণ বরাদ্দ রয়েছে। অন্যদিকে সৌর বিদ্যুৎ ও ইভি খাতে কর ছাড় ও শুল্ক কমানোয় বিনিয়োগের সম্ভাবনাও বাড়ছে। সাধুবাদ জানাই যে সরকার পরিবহন খাতের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন, কিন্তু কৃষি খাতে যে সেচ ব্যবস্থার ক্ষেত্রে যে উদ্যোগগুলো নেওয়া এটা আমাদের কাছে অপর্যাপ্ত মনে হয়েছে। সিপিটি বলছে 2030 সালের মধ্যে 20% নবায়নযোগ্য জ্বালানি অর্জনের লক্ষ্য পূরণ করতে হলে গ্রিড আধুনিকায়ন, সৌর প্রকল্প অনুমোদন এবং কৃষিভিত্তিক সৌর সেচ ব্যবস্থায় আরও বিনিয়োগ প্রয়োজন। জীবাশ্ম জ্বালানি দীর্ঘমেয়াদী যে চাহিদাগুলো এবং কমিটমেন্টগুলো সেখান থেকে সরে এসে যেগুলো এক্সিস্টিং রয়েছে সেগুলো আমরা কন্টিনিউ করতে হবে আরো কিছুকাল, এবং একই সাথে আমার নবায়নযোগ্য জ্বালানি ফ্যাসিলিটিগুলো উন্মুক্ত করতে হবে। বাজেটে সবুজ জ্বালানির অগ্রগতি থাকলেও জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমানোর ক্ষেত্রে এখনও ভারসাম্যপূর্ণ নীতি প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ফলে পরপর 3বার সোনার দাম বাড়ল। এর আগে টানা 4বার সোনার দাম কমেছে। দেশের বাজারে সোনার দাম বেড়েছে ভরিতে 2,508 টাকা। নতুন দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,32,930 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে 2,22,491 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে 1,91,056 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে 1,56,064 টাকা। এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 1,262 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 71,164 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 504 পয়েন্ট কমে অবস্থান করছে 23,807 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,191 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,100 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 8 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 100 পয়েন্ট কমে অবস্থান করছে 77,054 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট কমে অবস্থান করছে 1,585 পয়েন্টে।